বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আজকের আমাদের এই আলোচনা শুনছেন এবং আমাদেরকে যারা জানেন চিনেন, তাদের সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 23শে অক্টোবর বুধবার 2025। আজকে আমাদের এখানে একটি জরুরি সভাতে আমরা বসেছি। এই জরুরি সভার কয়েকটি ইস্যু আছে, যেটা আপনাদের যারা আমাদের সাথে কাজ করছেন, কিংবা যারা আমাদেরকে সহযোগিতা করছেন, কিংবা যারা আপনারা সব সময়ই আমাদের জন্য দোয়া করেছেন। আমাদের এই আন্দোলন সংগ্রামটা মূলত দুইটা দাবি নিয়ে আমরা কথা বলেছি। এই দুইটা দাবি আমাকে অনেকে পছন্দ করেন না, কিন্তু দুইটা দাবি পছন্দ করেন। এটা অন্যায় না, হতে পারে আমার কোনো ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনাকে দুইটা দাবি পছন্দ করেন, তাদেরকে আমি সালাম জানাই। আমরা এই দুই দফা দাবির মাধ্যমে আমরা জাতির সামনে কি তুলে ধরতে সক্ষম হয়েছি। প্রথমত আপনারা মনে রাখবেন, দুইটা দাবির দিকে যদি তাকান, তাহলে প্রথম দাবিটা কি ছিল আমাদের? আমরা কিন্তু বলছি বস্তি পুনর্বাসন। এই বস্তি পুনর্বাসন এর সাথে সম্পৃক্ত হলো ভাষানটেক বস্তি পুনর্বাসন বাস্তবায়ন করা। একটা প্রজেক্ট ভাষানটেক পুনর্বাসন প্রকল্প আমরা সরকারি টাকা ছাড়াই বস্তিবাসীরা এবং আমি আব্দুর রহিম, নর্থ সাউথ প্রপার্টির চেয়ারম্যান, বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান, শহীদ পরিবারের সদস্য, আমাদের টাকা দিয়ে আমরা কিন্তু আজকের যে ভাষানটেক প্রজেক্ট দেখতেছেন সেটা বানিয়েছি। এখানে কোনো সরকার বাহাদুরের সরকারি কোনো একটি টাকাও এখানে বিনিয়োগ নেই। এই যে যা দেখছেন মাটির উপরে, সব আমাদের টাকায় করা। তাহলে কথাটা হচ্ছে, এই প্রকল্পটাকে আমরা বারবার বলছি কি অবস্থায় আছে, কেন আমরা এই প্রকল্পটা একটা মডেল প্রজেক্ট, এটার বাস্তবায়নটা কারা আটকায় রাখছে, সেই বিষয়টা আপনাদের সামনে আমরা বারবার বলছি। কে আটকিয়ে রাখছে? সরকার। নিজের তো মুরদ নাই আরেকটা প্রজেক্ট করার, আর যেটা আমরা করতেছি সেটাকে তারা দাবায় রাখতেছে। আমরা বলতেছি যে ভাই, আপনি ওই হাসিনার ওই চিঠিটা উইথড্র করেন। উইথড্র করলে আমি আজকে এই যে এখন উইথড্র করবেন, এক মিনিটের মধ্যে কাজ শুরু হয়ে যাবে ওখানে। তাহলে আমাদের দাবিটাকে স্বাভাবিকভাবে জনগণ, আপনারা যারা শুনছেন, আপনারা বুঝতেছেন আমরা কিন্তু কাজ করছি গরিবের জন্য। একটা মডেল প্রজেক্ট, 15,000 ফ্ল্যাট। কে থাকবে রে ভাই এক রুমের ফ্ল্যাটে? কাদের জন্য করা? গরিবের জন্য করা। এখন আপনারা যদি মনে করেন এই ফ্ল্যাটগুলা 15,000 ফ্ল্যাট দিয়ে আমরা কতজনকে দিতে পারবো, ভাই এটা তো পাইলট প্রজেক্ট, মডেল প্রজেক্ট। এটা আমার এবং সরকারের মডেল। সরকার আমাকে সহযোগিতা করবে, নিরাপত্তা দিবে, আমাকে 36 জন পুলিশ দিয়ে এই প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করবে, আমার নেতৃত্বে চলবে সেখানে। এগুলো সরকারের সাথে চুক্তিতে লেখা আছে। সরকার সেই চুক্তি ভঙ্গ করে আমাকে নিরাপত্তাহীন করে, সরকারের লোকজন দালাল দিয়ে, সরকারের সন্ত্রাসী দিয়ে, সরকার নিজে আমাকে এক কাপড়ে দেশ ছাড়া করেছে, আমাকে আমাকে গুম করেছে, আমাকে 30টার মতো মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করেছে, আমার পরিবারকে বিচ্ছিন্ন করেছে, আপনাদের কাছ থেকে আমাকে দূরে সরাইয়া রেখে আমাকে অপবাদ দিচ্ছে। এটা কোন সরকার দিয়েছিল? হাসিনা সরকার দিয়েছিল। আমরা হাসিনাকে ফ্যাসিস্ট বলি না? আমরা সবাই হাসিনাকে এখান থেকে সরিয়ে নিয়েছি না? দেশ থেকে বিদায় দিয়েছি না? তাহলে কথা হলো, সেই হাসিনার আদেশটা কিন্তু এখনো কাজ করছে, আছে কাজ, আদেশ কিন্তু কাজ করতেছে। কি আদেশ দিয়েছিল? যে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আমার দরকার নেই, বাতিল। এরা অন্যায়কারী, এরা এরা মানুষের ফ্ল্যাট ঠিক মতো টাইম মতো দেয় নাই, এরা বড় লোকের ফ্ল্যাট দিছে। আমার বিরুদ্ধে অভিযোগ। এগুলো বলে লেখে আমাকে দেশ ছাড়া, ঘর ছাড়া, জেলে, এটা সেটা এগুলো করলো। আরে ভাই, আচ্ছা ধরলাম আমি এগুলো করছি, ধরলাম যুক্তির কারণে, প্রজেক্ট বন্ধ কেন? আপনি প্রজেক্ট করলেন না কেন? আমার আপনি প্রজেক্ট থেকে বার করলেন। এই যে ঘটনাগুলো, এগুলো কি সত্য না মিথ্যা বলছিলাম? তাহলে এটা তদন্ত হওয়া দরকার ছিল না? একটা তদন্ত হওয়া দরকার ছিল না? রহিম সাহেবের এই বক্তব্যগুলো মিথ্যা বা সত্য, একটা তদন্ত হওয়া দরকার ছিল না? তা আপনারা সরকার তদন্ত করেন না কেন? বলেন না কেন যে রহিম সাহেবের এটা মিথ্যা, উনি বিদেশে পাঠাই নেই আমরা?
আপনি চিফ জাস্টিস সিনহা বাবুকে পাঠায় দেন নাই, কেমনে কেমনে প্যাকেট করে পাঠাই দিয়েছেন তারা বিদেশে, মানুষ দেখেন একে সেম জিনিসটা আমার সাথে করছে 10 সালে। তাহলে আপনারা ওইদিকেও যাবেন না, এদিকে প্রকল্প চালু করব, আমরা কাজ করব, আপনার টাকা দিয়ে না, হেডও করতে দিবেন না, আবার রহিম সাহেবকে চুর বলবেন, আবার এদিকে দেশবাসীকে বোকা বানাবেন। আর আপনি তো তত্ত্বাবধায়ক সরকার, মানে আপনি তো হলেন অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে আপনি আপনার কাজটা কি? আপনার এর ভয়েসই কেন লেগে, জনগণ আপনার কাছে কি চায়? আপনি এই ছোট্ট জিনিসটা করে দিলে তো আমরা ভাই আজকে এখনই কাম শুরু করতে পারি। এখন কোন যাই আপনি হাসিনার চিঠি উঠলে, আরে ভাই হাসিনার চিঠি উঠ্ডো করতে আপনার বুক কাঁপে কেন? কারণ আপনি জানেন, আমরা জানি, সবাই জানি যে হাসিনার দালালরা রয়ে গেছে, আমাদের মধ্যে হাসিনার দালালরা রয়ে গেছে। আওয়ামী লীগের কমপক্ষে দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতা থাইকা 20 থেকে 25% মানুষকে বিভিন্ন রকম অন্যায় সুবিধা দিয়া তাদেরকে হৃষ্টপুষ্ট বানাইছে। আর ওরা কি করছে? হাসিনার হাতকে শক্তিশালী করছে, ওইরা আমাদের উপরে স্টিম রুলার চালাইছে। এই জিনিসটা বুঝতে অসুবিধা কোথায়? আমাদের মাঝেও হাসিনার লোক আছে এখানে, কারণ হাসিনার দ্বারা কিছু না কিছু পাইছে, আর এরে ব্যবহার করে হাসিনা সমাজের সমস্যা সৃষ্টি করছে। তো এখন হাসিনার লোক নাই কোথায়? প্রধান উপদেষ্টার ডাইনে বাইও হাসিনার লোক আছে। তাহলে এখন হাসিনার লোকেরা তো কাজ করতে দেবে না, আমাকেও দেবে না, প্রধান উপদেষ্টাকেও দেবে না, যারা কাজ করতে চাইবে তাকেও দেবে না। তাহলে আমাদের কি, আমাদের বুঝতে হবে না? আমাদের তো বুঝতে হবে, নেতা হিসেবে চেয়ারে বসে ঘরে ঘুমাইয়া জিম ধরে বুঝতে হবে যে আচ্ছা এই কাজটা যারা কেন করতে দেয় না, এরা কারা, এটা চিনতে কতদিন লাগে? আমরা কি বুঝতে পারতেছি না? এই যে আমাদের সংগঠন 2 দাবি নিয়ে যে আমরা কাজ করি, আমাদের দাবির ভিতরে যে হাসিনার লোক আছে, তারা যে আমাদের কাজগুলোর ডিস্টার্ব করে অত্যন্ত কৌশলে, আমরা কি বুঝি না তাদের কাম দিয়া? বুঝি কি না? এটা সোজা জিনিস, তাদের কর্ম দিয়েই বোঝা যায় যে এই কাজটা ক্ষতি করার জন্য কারা কাজ করতেছে। কোন সচিব এই সরকারের সোজা কাজটা বেকা বানাইতেছে, এটা বোঝা যায় না? বুঝতে কয়দিন লাগে? একজন বলছিল যার হয় না 9 হ্যার হয় না 90, এরকম একটা কথা আছে না? তাহলে আপনারা সরকারে আছেন আজকে 1 বছর পার হয়ে জায়গা, এখনো আমরা খালি হাসিনার লোক আছে কমু না, কাম করুন, কোনটা করুন? সেই জন্য আপনারা নেতৃবৃন্দরা, আমি লক্ষ্য করতেছি আপনারা ইতিমধ্যে আপনাদের মধ্যে যে সকল দালাল আছে, যারা ষড়যন্ত্রকারী আছে, এটা কিভাবে দালাল সৃষ্টি হচ্ছে, কেন হচ্ছে? কারণ হচ্ছে এই যে ভাষানটেক প্রকল্পটা এখানে, এটা মডেল প্রজেক্টটা সাকসেস হয়ে গেলে কার কার ক্ষতি, কে লাভবান, আগে এটা বুঝতে হবে আপনাদের। এটা হইলে লাভকার আর ক্ষতিকার। এটার প্রথম ক্ষতি হলো সরকারের। এটা হইলে সরকারের কেমনে ক্ষতি হয়? আরে বাবা রহিম সাহেব এটা কি কন, সরকার হবে কেমন? সরকার তো লাভ, সরকারের সুনাম হবে। আরে ভাই সরকার সুনাম চায় নাকি? আগে দেখেন যে সরকার সুনাম চায় নাকি। সরকার চায় স্যার, আমার স্যার ঠিক রাখা, তারপরে সব কিছু। জনগণ তো কুত্তার বাচ্চা, এরা কেউ না। এদেরকে দমানোর জন্য তো আমার পুলিশ আছে, এদেরকে দমানোর জন্য তো আমার লাঠিয়াল বাহিনী আছে, আমার সন্ত্রাসী আছে, আমার দালাল আছে। সরকার এটা মজা পায়, এটাকে ব্যবহার করতে সরকার মজা পায়। আর জনগণের কাছে জবাবদিহি করতে সরকার বিরক্ত। তোরা কেনা জনগণ, তোরা হইলে কুকুরের বাচ্চা, তোরা কেনা? আমরা হইলাম বিসিএস অফিসার, আমরা হইলাম এমুক, আমরা যা বলবো তাই, তোরা আইসোস বয়ে থাক বারান্দায়, বিকাল পর্যন্ত বহায় রাখবো, সকাল থেকে গেলে তারপরে মন চাইলে দেখা করব, না হলে দেখা করব না। আপনারা জেলে পাঠামু কোনো একটা মিথ্যা মামলা দিয়া, কার কাছে জবাব চাইবেন? কে যাইবে ওইটা ব্যবস্থা করতে? ম্যাজিস্ট্রেট কাটা, বিসিএস পাস করে এসে ম্যাজিস্ট্রেট হয়েছে। আর যে ম্যাজিস্ট্রেটে কী করতেছে? সে জামিন দিলে দিল, না দিল। সে কেন দিবে জামিন? তার কাছে ভাবতে এরকম, আমি জমিদার, আমি এখানে বইছি, আমার কলমের খোসা। ভাই আপনাকে তো জমিদারিটা আমরা জিম্মাদারি দিছি, আপনাকে এই রাষ্ট্র আপনাকে জিম্মাদারি দিছে, আপনি যা খুশি তা করতে পারেন না। আপনাকে বিবেক খাটাতে হবে। আপনার কাছে মানুষের জানমাল আপনার কাছে আমরা দিছি, আমাদের জীবনটা আপনাদের হাতে দিয়ে বলছি, আমরা বিশ্বাস করলাম আপনারা আমাদের জীবনটাকে সুন্দর করে দেখে রেখে। আপনারা ম্যাজিস্ট্রেট হয়েছেন, বিচারক হয়েছেন, আপনারা কলমের খোঁচায় আপনারা মনে করেন সব। এখন এক চেন শুরু হয়েছে, এই রহিম সাহেব আওয়ামী লীগের লোক হয়েছে বলে রহিম সাহেবের ভিত্তি ঢোকাই দিবেন, তার জামিন হবে না, তার কোনো বিচার পাবে না সে। ভাই এইটা তো বাংলাদেশের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি। আমার কথা, আওয়ামী লীগও যদি অন্যায় করে থাকে, এটা বিচার হবে। আওয়ামী লীগ অন্যায় করছে, আমি একজন সাক্ষী, আমি একজন ভুক্তভোগী, তারপরেও এটা
বিচারের মাধ্যমে, সঠিক বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের শাস্তি চাই, আমরা নিষিদ্ধ চাই, আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরের জন্য বিদায় করতে চাই। কিন্তু সেটা কিভাবে? মিথ্যা মামলাতে ধৈর্য তারা বৃত্তে ঢোকাইয়া, হ্যাঁ, আর উইটার উসিলা করে মামলা বাণিজ্য কইরা যারে খুশি তারে আসামি দিয়া। আরে ভাই, আমার এক ভাইকে এরকম মামলা দিয়ে ধানমন্ডি থানার একটা মিথ্যা মামলা, মানে ওই যে আওয়ামী লীগের আমরা যে ছাত্র জনতার যে আন্দোলন সংগ্রামগুলো আমরা করলাম, সেই সংগ্রাম আন্দোলনের ঘটনাকে দেখাইয়া একটা মিথ্যা মামলার মধ্যে প্রায় কত 150 না 200 আসামির মধ্যে আমার একজন ভাই, আমার আপন ভাই, তাকে কি করছে ধানমন্ডি থানার, আমরা তেজকুনি পাড়ার জমিদার, আমগো সমান জমি সম্পদ তেজকুনি পাড়ার কারো নাই এখানে, আমার বাধ্যতার আমল থেকে আছে, নট অনলি তেজকুনি পাড়া, বাংলাদেশে সেখানে আমাদের অনেক সম্পদ আছে ভাই বোনদের। আমার ভাইকে ওই মামলায় আসামি দিছে, ওনার একটা জমি নিয়ে সমস্যা চলতেছিল, যেহেতু আমাদের অনেক জমি আছে, এগুলা নিয়ে মামলা চলতেছিল একটা জমি নিয়ে কোর্টের। ওই লোকগুলা এই সুযোগ নেওয়ার জন্য পুলিশের লগে লাইন কইরা মিথ্যা মামলা দিছে, পুলিশের সাথে লাইন কইরা। আমি জাতির কাছে বলতে চাই, এরকম মামলা দেওয়ার মাধ্যমে আমরা সবাই জানি সরকার কিভাবে চলে। তো সরকার মানুষকে নিরাপত্তা দিতে পারতেছেন, মানুষের ন্যায় বিচার দিতে পারছেন। আমরা সেই ভাইটাকে কি করলো, আপনার ভাই গেল পুলিশের ডিসির কাছে, গিয়ে বললো যে আমার নামে এরকম মিথ্যা মামলা দিছে, আপনারা বিচার করেন। দেখেন, সে আইন উপদেষ্টার কাছে আমরা আবেদন করেছিলাম, আমার এই ভাই আবেদন করেছে যে আমার দেখেন আমার মিথ্যা মামলাতে আমার হয়রানি করতেছে। এটা সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করছে যে দেখেন আমাকে মিথ্যা মামলাতে হয়রানি করতেছে, এগুলো ঠিক করেন। তো ভাই, সে তো আপনাকে আবেদন নিবেদন করতেছে, আপনার থেকে যাইতেছে, সে তো পালায় নাই, সেই ডিসির কাছে গেছে। এডিসি তাকে বসায় রেখে কফি খাওয়াইয়া তারে গ্রেপ্তার কইরা তারে মোহাম্মদপুর থানায় পাঠাই দিছে। তারপর অর্ধেক রাইতে ওখান থেকে ধানমন্ডি থানায় পাঠাই দিছে। ম্যাজিস্ট্রেটের কাছে জামিন চাওয়া হয়েছে, দেওয়া হয়েছে। কি বলা হয়েছে মামলাতে? বলছে সম্ভবত 60 নম্বর না 70 নম্বর আসামি। বলে কি জানেন? বলে যে এই যে উনি আওয়ামী লীগের তেজগাঁ থানার সহসভাপতি, আমার ভাই মামলায় লিখছে। আমাদের এলাকার আরো অন্যান্য রাজনৈতিক দল আছে না, আছে তো, তারা সার্টিফিকেট দিছে যে উনি, যেমন জামাতে ইসলাম, সে বলতেছে উনি আওয়ামী লীগের কেন কোনো রাজনৈতিক দলেরই সদস্য না, সে হলো এই যে আমাদের তেজগাঁ এলাকার বড় বড় 3টা মসজিদ, এই 3টে মসজিদের একটাতে হলো সহসভাপতি, আরেকটাতে সদস্য, মানে বড় বড় পদে তাকে, আমার এই ভাইটা কিন্তু আছে মসজিদ কমিটিগুলোতে, 1টা 2টা না, এরকম 3টা 4টা মসজিদের মধ্যে, বাইতুস্বরূপ মসজিদ, সারা বাংলাদেশের শত শত মসজিদ, সেইটারও একটা সে দায়িত্বে আছে, বড় দায়িত্বে আছে। তাহলে যে মানুষটা 60-এর উপরে বয়স, তার যে মানুষটা শিল্পপতি, যে মানুষটা আপনার এতগুলো মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছে, তেজগাঁ এলাকার ধনী 1 নম্বর ধনীর মধ্যে এই আমার ভাই, আমরা আছি 1 নম্বর ধনীর খাতারে। তাহলে এই মানুষটাকে আপনারা পুলিশ যে আচরণটা করলেন, এটা কি ভালো করছেন? আপনি কি পুলিশ বুকে হাত দেন, সকল পুলিশ জাতিকে বলতেছি, আপনারা বুকে হাত দেন, দেখেন তো ধানমন্ডি থানার এই মামলাটা সত্য মামলা ছিল না মিথ্যা মামলা? এই মামলা এফআইআর করছে কে? আপনারা পুলিশ করছেন। কার কারণে করছেন? কার ধমকে মামলা বানাইছিলেন? কার কাছে মাল খায়া টাকা খায়া মামলাটা স্টার্ট দিছিলেন? কেন দিছিলেন? এই জবাব জাতি জানতে চায়। তাহলে ধানমন্ডি থানার এই মামলা কবে কখন ফাইল হয়েছিল, কে করছিল, বাদী কই? বাদীকে দেখতে চাই জাতির সামনে। বাদী কেন সামনে আসে না? বাদীকে কেন খুঁজে পাওয়া যায় না? আপনারা বলেন পুলিশ ভাইয়েরা, বাদীকে পাইছেন? বাদীকে পাইছেন? বাদীকে হাজির করেন। তাহলে আপনার বাদীকে হাজির করেন না। আপনি সাক্ষী পাইছেন? আমির আলী কি? আমির আলী যে রাজনীতি করে আওয়ামী লীগের, সাক্ষী আছে আপনার কাছে? একটা সাক্ষী আওয়ামী লীগের ভিতর থেকে নিয়ে আসেন। আওয়ামী লীগ বলুক যে আমির আলী এটা ছিল। একটা একটা সহসভাপতিটা একটা থানার, তাহলে তার কত মিটিং থাকবে না, কত মিছিল থাকবে না? আওয়ামী লীগের সহসভাপতি তেজগাঁ থানার আমির আলী, এত বড় অভিযোগ আপনি দিলেন। ভাই, এই কথাটা আওয়ামী লীগের আমলে কইতেন, তাহলে তো আমার ভাই
আরো অনেক, একটা পিয়ন যদি ভাই এত টাকার মালিক হয়ে যেত, আমি জানি তো তাহলে প্লেন টেলেন কিনে চলতে পারতো না আরো। এই সার্টিফিকেটটা কেন আপনি সরকার আপনার এফআইআর এর মধ্যে আপনি লেকচার উনি আওয়ামী লীগের ই আমি আমাকে আপনারা প্রমাণ করতে হবে, কারণ আপনারা এই সার্টিফিকেটটা আগে দিলেন না কেন আওয়ামী লীগের আমলে? এখন আপনারা দিলেন, যারে খুশি তারা আওয়ামী লীগ বানায় ফেলান। তাই এই হলো আমাদের পুলিশের চরিত্র এখানে আসছে। এটা করছিল এই জমিটা, এই যে তেজকুনি পাড়ায় আমাদের 2.5 বিঘা জমি আছে, এখানে 2.5 বিঘা আমারও আছে ওখানে জমি। তা আমাদের এই সম্পত্তিটা দেখাশোনা করে আমি রাখি, আমি অন্য কাজ করি ভাই ব্রাদার ব্যাপার ওরা দেখতেছে, মনে করে কেউ আমরা নাই এটার সাথে, ওই ভাই করে। এরা এই জমিটা দখল করার জন্য তারে ভিতরে দিছে, এই মিথ্যা মামলা সাজায় এটা দিয়া, তারপরে কয়দিন আগে আক্রমণ করছে, তারা গুন্ডা বাহিনী নিয়ে সশস্ত্রভাবে আইসা এই জমিতে তারা অবৈধভাবে দখল করছিল। এখানকার যে ভাড়াটিয়ারা ছিল এবং আমাদের 2-4 জন লোক কর্মীরা ছিল যারা আসছিল। আমার এখানে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের ব্যাপারে আমাদের মিটিং চলে, কাজ চলে, সারা দেশব্যাপী আমরা নির্বাচনের জন্য আমরা কাজ করতেছি, আমাদের কর্মী নেতাদের সাথে আমাদের রাত দিন যোগাযোগ চলে। তারা কি করলেন, তখন তারা খোঁজ নিতে গেলেন, নিতে গিয়ে দেখে কি ওরে বাবা, পরে পুলিশও আসলো, পরে এরা সুযোগ দাওয়া খায়া পরে তারা সাইনবোর্ড টাইনবোর্ড ভেঙ্গে চুরা নিজেরা লাগায়, পরে নিজেরা ভেঙ্গে চুরে গেছে, কিন্তু তারা বইলে গেছে আবার আসবে। তো এই যে ভাই এই জিনিসগুলো যে হচ্ছে, এগুলা যেভাবে হচ্ছে, আমরা যে 2টা দাবি নিয়ে যে রাজপথে কাজ করতেছি, আমাদের সরকার এই দাবি 2টা মানলে সরকারের ক্ষতি কি? ক্ষতি হলো 1 নম্বর, এই সরকারটা কেমনে চলে একটু আগে বললাম। এই সরকার না, শুধু 53 বছরের সরকারগুলো কেমনে চলছে, তারা জনগণের কাছ থেকে কখনো কখনো ভোট চায়, কখনো দরকার হয় না, চাওয়া দরকার চায়, বাকিটা নিজেরা ব্যবস্থা করে নেয়। প্রশাসন তাদের সাহায্য করে। এই যে আমাদের প্রশাসন, আজকে আর্মির অনেক বড় বড় জেনারেলরা গ্রেপ্তার হয়েছে না ভাই, হয়েছে না? এরা সান না, আমাদের বড় বড় সান না, এদের হ্যাডাম ছিল না, ভালো হ্যাডাম আছে। তা আজকে দেখেন কিছু মানুষ তো এই দেশে এখনো আছে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার করতে চায়। প্রশাসনের ভিতরে কিছু মানুষ আছে, কিন্তু বিচারকরা কিছু কিছু ভালো আছে, কিন্তু আমরা যদি আওয়াজ না করি এই ভালো মানুষগুলো কিন্তু কাজ করতে পারবে না। ভালো মানুষটাও ভয় পাইতেছে, মানুষ নাই, সব মানুষ তো আওয়ামী লীগের, সব মানুষ তো বিএনপি, সব মানুষ তো অমুকের। মিথ্যা কথা, কোনো মানুষ ওদের সাথে নাই। আমি বলতেছি কোনো মানুষ নাই। পরিবেশ যদি ঠিক করতে পারেন দেখবেন যে অন্যায়কারীরা পালাবে। হাসিনা পালায় নাই। আরে ভাই, হাসিনার লোক যদি সব থাকতো ওই দেশে, তাইলে হাসিনার লোকই যদি সব হইতো, তাহলে হাসিনা পালায় কেন? এটা কোন দিকে দল বললে? তার মানে কিন্তু আমরা কিন্তু অনেক মানুষ আছে যারা হয়তো পরিবেশ পাচ্ছে না কথা বলার। আমি সেই সকল বিচারকরে, সেই সকল আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে স্যালুট করি। আপনারা নির্ভয়ে কাজ করেন। আপনারা আপনাদের পাশে এই দেশের লক্ষ কোটি জনতা আছে, আপনাদেরকে নির্ভয়ে আপনাদের দায়িত্ব পালন করেন। আমার বিরুদ্ধে যদি অন্যায় পান আমাকেও শাস্তি দিবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি যতটুকু শাস্তি পাওয়ার যোগ্য আমাকে অতটুকু দিবেন, কমও দিয়েন না, বেশিও দিয়েন না। আপনাদেরকে দেশটাকে বাঁচাতে হবে। একদিন তো সবাই মারা যাবো আমরা। কত মানুষ এই দেশের মারা গেল, কত মানুষ এই দেশে রক্ত দিল। আপনাদের কি মানুষগুলোর জন্য মায়া লাগবে না? যারা আপনারা ভালো, যারা কিছু ভালো করতে চাচ্ছেন তাদের জন্য বলছি, আর যারা খারাপ করছেন ওদের বলে লাভ নেই ভাই, ওদের বলে লাভ নেই। আমি ওদের জন্য এই কথা বলছি না, আমি ভালোদেরকে বলছি। আপনারা একা না, সকল ভালো মানুষরা ঐক্যবদ্ধ হন। গরিব কি ধনী কি, যেখানে অবিচার পাবেন, যেখানে অনিয়ম পাবেন, যেখানে দুর্নীতি পাবেন, সেখানে দাঁড়াতে হবে। সেটা আমি করলে আমার বিরুদ্ধে দাঁড়াতে হবে। কাজেই আমি আপনাদের দাঁড়াতে বলছি। আমরা ছোট ছোট জায়গা, ঘর থেকে শুরু করেন, নিজের ঘর থেকে শুরু করেন, এলাকা থেকে শুরু করেন, নিজের বস্তি থেকে শুরু করেন, নিজের যে যে এলাকায় থাকেন, যে যে পাড়ায় থাকেন, মহল্লায় মহল্লায় আপনারা নিজেরা ঐক্যবদ্ধ হন। ভালো মানুষদের দল করেন, ভালো মানুষদের ঐক্য করেন। রাজনৈতিক পরিচয় যা আছে আপনাদের আপাতত আপনারা এটা বাক্সের মধ্যে বন্দি করেন, কারণ রাজনৈতিক বিবেচনায় আপনারা দ্বিধা বিভক্ত হবেন না। আপনারা এই দেশের নাগরিক, আমরা এই দেশের মানুষ। আমরা বিশ্বাস করি যারা আমাদের এই দেশটার জন্য জীবন দিয়েছে, শ্রম করেছে, সে যেই হোক, দেশের জন্য কাজ করে গেছে, ভালো জন্য কাজ করছে, তাদেরকে আমরা স্যালুট করি। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই হোক, বাট তাদের দলকে আমরা স্যালুট করি না। আমাদের কাছে আজ পর্যন্ত বাংলাদেশের
কোনো দলকে আমি সমর্থন করি না। কেন করি না? দল আমরা যে গরিব দুঃখী মানুষের জন্য 2 দফা দাবি নিয়ে আমরা কি করেছি, প্রেস ক্লাবে আমরা রাত দিন মশার কামড় খেয়েছি না? এবার আসেন তো, আমাদের এই 2 দফা দাবি আপনারা সবাই মনোযোগ দিয়ে দয়া করে পড়ে নেবেন, দেখে নেবেন। এই দাবির সাথে দলগুলার কি ভূমিকা করা উচিত ছিল? এটা কি জনগণের দাবি ছিল না? এটা কি আব্দুর রহিমের একা দাবি ছিল? বস্তি পুনর্বাসন হইলে সারা দেশের সরকারি টাকা ছাড়া এটা 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 কার লাভ হইতো? তা এই আন্দোলনে আমাদেরকে পুলিশে মারে, এই আন্দোলনে আমাদেরকে আওয়ামী লীগের বলেন, অমুকের বলেন, বিভিন্ন খারাপ লোকেরা আমাদেরকে হুমকি দেয়। আমাদের পাশে কে কে দাঁড়াইছেন আপনারা? যারা বড় বড় মানুষকে আশা দেন, দল করতেছেন, কে কে দাঁড়ায় এসে বলছেন? কে আমাদের জন্য একবেলা খাবার, এই যে আমরা রাজপথে তাই এখানে আন্দোলন করতেছি, আমাদের তো 1 প্যাকেট বিরিয়ানির খাবারও তো আপনার দেন নেই। এসে যে মানুষগুলো এইগুলো করতেছে, 10টা মশার কয়েল আইনাও তো দিলেন না। আপনারা কিসের রাজনীতি করেন? কিসের দল করেন? কোন জনগণের জন্য করেন? আপনাদেরকে আমরা পাইনি। উল্টা আপনারা করতেছেন কি, আমাদেরকে হিংসে করতেছেন। সাংগঠনিকভাবে এরা অনেক আগায় যাচ্ছে, এদের মধ্যে দ্বিধা বিভক্ত তৈরি করার জন্য আপনারা কি করতেছেন? আপনারা রাজনীতি করতেছেন আমাদের দলটাকে ভাঙ্গা দেওয়ার জন্য, আমাদের দলটাকে ধ্বংস করার জন্য আপনারা কি করতেছেন? রাজনীতি করতেছেন। আমরা কি টের পাই না? টের পাই না? তাইলে আজকে আপনাদের দালাল চক্ররা আজকে আমাদেরকে বা নানানভাবে দ্বিধা বিভক্ত করার জন্য আমাদেরকে যা খুশি তা বলে। আমার জীবনের উপরে হুমকি চলে আসছে, বারবার আমার জীবনের উপরে আঘাত করতেছে। আমাদের সাথে থেকেই আমাদের পরিচয় এসে আমাদের আঘাত করতেছে। তারা তো আমাদের লোক না, তারা প্রমাণিত হয়ে গেছে তারা আমাদের লোক না। তারা কথায় কথায় তারা কি বলে, বলে কি অহিংস, আমরা অহিংসের লোক। ভাই, আমার অনুষ্ঠান চলছে, আমাদের অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানের নাম কি? বস্তিবাসী পুনর্বাসন এবং শহীদ মুক্ত পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদ। এই পরিষদে দেশের রাজনৈতিক বিভিন্ন দল, বিভিন্ন মানুষ, সচেতন মানুষ সবাই একসাথে কথা বলতে পারে, আসতে পারে। এখানে আপনার এই যে বললো কি নাম, এই আপনার অহিংস অহিংস গণ অভ্যুত্থান, তারাও আমাদের সমর্থন করতে পারে। আমার তো সমর্থন, আমাদের এই দাবির প্রতি সবার সমর্থন করতে পারে। এখন আমরা খরচ করি, আমাদের টাকা দেয়া লড়াই করি, সংগ্রাম করি, অনুষ্ঠান করি, সেখানে তারা আইসা আমরা অহিংসের মানুষ, আমরা এখানে যা আছে সব অহিংস। আরে ভাই, যা আছে সব অহিংস হয় কিভাবে? তারা আমাদের অনুষ্ঠানের দ্বারায়া এই ধরনের মিথ্যাচার করা শুরু করে। এখানে আমার এখানে তো অহিংসের কাউকে আমি নেই। আমি এখানে যারা আসছে, যারা কাজ করে, রেগুলার যারা কাজ করে, তারা হচ্ছে আপনার বস্তি পুনর্বাসন সংগ্রাম পরিষদের লোক। তাদেরকে তারা বানায় ফেলায় এরা আমার অহিংসের লোক। ভাই, অহিংসের তো আপনারা বলেন যে আপনাদের 1,80,00,000 লোক আছে না? বলে না? তো ওই 1,80,00,000 লোকের নেতা জিয়া ভাই না? জিয়া ভাই তো নিজেকে একটা পদ দিছে যে আমি এই পদে আসি। হেলাল ওই 1,80,00,000 লোকের সেক্রেটারি না? বলছে তো আমরা অহিংসের সাধারণ সম্পাদক, দাবিদার তো বলে তো। ঠিক একইভাবে আরো যারা যারা আছে, এই যে আরেকজন আছে কি, ফরহাদ, অহিংসের বড় নেতা না? কি যেন পদ আছে তো। ভাই, আপনাকে এত মানুষ থাকতে দয়া করে আপনারা অহিংসের একটা প্রোগ্রাম আমাদের জাতির সামনে তুলে ধরেন, গরিবের পক্ষে কথা বলেন। কি বলতেছেন আপনারা? কি বলতেছেন আপনারা? বলতেছেন আমাদের 1,80,00,000 লোক আছে। এই মাথা ব্যস্ত আছেন আপনারা সব জায়গা থেকে। আপনারা আমাদেরকে থ্রেট দিতেছেন, আপনারা আমাদের কাজ বন্ধ করে দিবেন, আপনারা আমাদের ফলাফল, আমরা সরকার আমাদের একটা দাবি আংশিকভাবে মেনে নিছে, বদমাশি করতেছে। এটার জন্য আমি কালকে চিঠি দিয়ে আসছি। প্রধান উপদেষ্টার বিষয়টা আমরা পরিষ্কার যেভাবে বলা দরকার বলছি। প্রধান উপদেষ্টা, আমরা আশা করছি আগামী 1 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের বৈঠক হবে, সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। তার কথা হলো, সাক্ষাৎ হলে প্রধান উপদেষ্টাও বেঁচে যান, আমরাও বেঁচে যাই। আমরা বিশ্বাস করি আমাদের 2 দফা দাবি ন্যায্যটা আমরা পেয়ে যাব। এটা কোনো যারা এই যে হাসিনার দালালরা এটাকে আটকে রাখছে, এই দালালরা প্রমাণিত হবে দালাল, সরকারি দালাল। এই দালালদেরকে বরখাস্ত করতে হবে না?
তাই এটা কে করবে? এটা তো আমাদের প্রধান উপদেষ্টার মাধ্যমে করতে হবে। এর মধ্যেই 11 জন দালালদেরকে না 15 জন দালালদেরকে কিন্তু বহিষ্কার করছে সচিব। আমরা কয়েকদিন আগে, থ্যাংক ইউ। আপনারা এরকম করে 15 জন কেন, হাজার হাজার সরকারি কর্মচারী যারা দালাল তাদের বহিষ্কার করেন। আমাদের দেশে গরিব দুঃখী মানুষরা বহায় দেন, ওরা ভালো চালাতে পারবে। হাসিনা সহ সবাই বিদায় করছে কারা? এই দেশে গরিব দুঃখী মানুষেরা। তখন আপনাকে আইন কি কাম করছে? আইন কাম করছে? তাহলে তখন কি দেশ চলে নাই? তা আপনাকে তো লাইটে উষ্টায় গুতায় আমরা দেশ থেকে বার করে দিছি। তাহলে আমরা আপনাকে বার করে দিতে পারলে আমরা দেশটা তো চালাতে পারবো। এইসব বদমাশগুলোরে বার করে দেন মাননীয় প্রধান উপদেষ্টা। আপনার কোন জায়গায় লোক লাগবে বলেন, কি কাজ করতে চান বলেন, আপনি কাজের কথা বলেন, আমরা কাজ করে দেখাই দেবো। আপনি সাহস রাখেন, হিম্মত রাখেন, ন্যায়ের পথে থাকেন। আমাদের দেশে প্রশাসনে এখনো ন্যায়ের লোক অনেক আছে, এত কিছুর পরেও। তাহলে আমরা সেই মানুষদেরকে জাগ্রত করব যে আপনারা একা না, ভালো মানুষরা একা না, আমরা সবাই আছি একসাথে, গরিব দুঃখী সব মিলে এই দেশটা আমরা গড়ব। এখন আসেন আপনারা আমাদের কথায় আসি। আমরা আমাদের এই দাবি দেওয়া আদায় করার জন্য আমরা একটা আহ্বায়ক হিসাবে আমি সবাইকে ডেকেছিলাম। আপনারা এও জানেন যে আমি বাংলাদেশের, এই যে এতক্ষণ বললাম, আমার পরিচয় জানেন, আমি শহীদ পরিবার। আমার মামা, 2 মামা যুদ্ধে শহীদ হয়েছে, আমার বাবা শহীদ হয়েছে। আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতেছি, আই এম নট হ্যাপি উইথ আওয়ার পলিটিক্যাল লিডার্স, অল লিডার্স ইনক্লুডিং আওয়ার প্রাইম চিফ অ্যাডভাইজার। আমি চিফ অ্যাডভাইজারের প্রতিও খুশি না। তার মানে এটা আমি কেন খুশি না? আমি মানে কি? আমি আব্দুর রহিম না, আমি মানে শহীদরা। আমি মানে মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ হয় বলে অনেকে, ধরে নিলাম 30 লক্ষ না হয়েছে, এই শহীদদের প্রতিনিধিত্ব করছি আমি। জীবিত মানুষ আপনারা কি করবেন কি বলবেন এটা আপনাদের ব্যাপার। আমি মৃতদেরকে নিয়ে কথা বলছি, মৃতরা আমার কথা শুনতেছে, আমি বিশ্বাস করি, আমি মৃতদের কথা শুনতে পাই। কাজে আমার সাথে কথা হচ্ছে মৃতদের সাথে। আপনারা শ্রোতা, দেশবাসী, আপনাদের যদি মনে হয় আমার কথাগুলা ঠিক, আপনাদের যা করণীয় করবেন, তাহলে আমি পরিষ্কার বলছি, 53-54 বছরে যত রাষ্ট্রপ্রধানরা আসছেন, যত দায়িত্বশীল সরকার ছিলেন, আমি তাদের কারো প্রতি খুশি না। তারা আমাদের প্রতিনিধিত্ব করেন নাই, এই দেশের শহীদদের প্রতিনিধিত্ব তারা কেউ করেন নাই, এদেশের গণমানুষের প্রতিনিধিত্ব তারা কেউ করেন নাই। তারা শুধু ক্ষমতায় বসার জন্য যা করা দরকার তা করছেন, লুটপাট করছেন, আর গিয়া ম্যানেজ করছেন। তারা আমাদের ভাষায় কথা বলেন নাই। তারা এই দলের সাথে ওই দলের মহব্বত করেছেন, তোমাকে 2টা সিট দিই, আমাকে এটা দাও, তুমি ফাইল নিয়ে আসো, সই করি, টাকা দাও। এরা শুধু এই ম্যানেজ করছে। আপনারা পত্রপত্রিকায় প্রকাশ্যে এগুলো হইতেছে, তাদের লজ্জাও লাগে না, প্রকাশ্যে বলে। এই যে বিএনপি বলতেছে আমি ওই ওদেরকে 2টা সিট দিলাম, ওদেরকে 5টা দিলাম। আরে ভাই বিএনপি, তুই অন্য দলের 2জনকে 5টা সিট দাস কেমনে, 2টা সিট দাস কেমনে, কেন ওই সিট ছেড়ে দেস? এই ধরনের অবৈধ সমঝোতা করে 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 এই রাজনৈতিক একটা বিশাল মহল তারা দাঁড়িয়েছে, একটা গোষ্ঠী দাঁড়িয়েছে লুটপাট করার জন্য। এই সিস্টেমটা সভা সমিতির মধ্যে এসে গেছে। জনগণের জন্য কোনো কাজ যদি ছোট করে যদি আপনি করতে চান, সেখানেও দেখা যায় এই ডিজাইন নকল করে এরা হেন মারধর করার জন্য, খাওয়ার জন্য দাঁড়ায় গেছে। আমাদের মধ্যে দাঁড়াইছে কিছু লোকজন। এটা জাতীয় খারাপটা এরা নিজেদের মধ্যে লাগায়। এখন প্রশ্ন হলো, আমি পুরো সিস্টেম চেঞ্জ করার জন্য আমার সবচেয়ে স্বপ্নের সরকার ছিল কে? বন্ধের মধ্যে ভালো আছে না? আপনি যদি সব খারাপ, এর মধ্যে একটু কাউরে কি একটু সাহায্য করা যায়, বলা যায় না যে এটা একটু ভালো, সেটা কোনটা? সেটা ছিল এই সরকার, যেটা আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা ছিল আমার সেই সরকার। এটা আমার ছেলের মতো, আমার সন্তানের মতো। কখনো কখনো ওনাদের সন্তান আমি না, আমি ওনাদের সন্তান, আমার সন্তান এগুলা। এইটারে জন্ম দিছি আমরা জন্ম দিছি। তা আমার সন্তান ঠিক মতো চলে না বলেই আমি এদেরকে শুয়ারের বাচ্চা করি, কখনো কখনো গালি দেই, কখনো আদর করি। এটা আমি করব, এটা আমার অধিকার। আমার ছেলে মেয়ে যদি শুয়ারের মতো কাম করে, শুয়ারের বাচ্চা কমো না, বলবো না? তারা কি শুয়ারের বাচ্চা নাকি তারা? এই জন্যে আমি বলি, আমি
একজন সিনিয়র সিটিজেন হয়ে গেছি, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যাব। কিছু মানুষ এই সমাজে আছে যারা কিছু কথা জাতির জন্য বলে যায়। আমাদের মধ্যে এখনো বেঁচে আছে একজন মানুষ, আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেবের নাম শুনছেন না? এই মানুষটার জীবনটা দেখেন, কিভাবে লড়াইগুলো করছে, কত রক্ত তার শরীর থেকে ঝরছে। আমরা কি মাহমুদুর রহমানের মতো হইতে পারি না? চেষ্টা করতে পারি না? এত কারো দালালি করে না, এত ওই যে এই পর্যন্ত পাইনি ভাই দালালি করতে থাকে। সে স্পষ্ট কথা বলতেছে, বিএনপির যেটা খারাপ এটাও বলে, উমুকের খারাপ এটাও বলে, নিজে মার খাইছে, নিজে জেল খাটছে, বিচারকরা পর্যন্ত যে অবিচার করে এগুলোর বিরুদ্ধে উনি লড়াই করছে। আমি মাহমুদুর রহমানকে সালাম জানাই। আমার সাথে তার কোনো বৈঠক হয়নি, তার সাথে দেখা হয়েছে অনুষ্ঠানে, কিন্তু তাকে সালাম জানাই। আমি সাংবাদিক যারা দেশের বাইরে আছেন, বলেন তো দুই একটা নাম যাদেরকে সালাম দিতে পারি। ইলিয়াস, আমি স্যালুট জানাই। ইলিয়াসকে অনেকে অপছন্দ করেন, অনেকে, আমি তাদেরকে স্যালুট জানাই। তাদের স্বপ্ন যেটা আমরা দেখেছি শুনেছি, আমরা বাংলার মাটিতে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। পিনাকি দাদা, ওনাকে আমি স্যালুট জানাই। আর আমরা বাংলাদেশের 53 বছরের সকল সরকার যারা ক্ষমতায় আসছিলেন তাদেরকে আমরা সরি বলতেছি, যে তাদেরকে আমরা পছন্দ করি না। আমরা পরিবর্তন চাই, আমরা পরিবর্তন চাই। তাই আমরা বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আমরা গঠন করেছি। আমি নির্বাচন করেছি, স্বতন্ত্র থেকে নির্বাচন করেছি 18 সালে। স্বতন্ত্র থেকে নির্বাচন করেছি, আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে নির্বাচন করেছি। এখন বলবেন আপনিও তো রাজনৈতিক নেতা। না, স্বতন্ত্র রাজনীতিটা ডিফারেন্স। স্বতন্ত্র হলো জনগণের সরাসরি, জনগণের ভিতর থেকে বঞ্চিত, জনগণের ভিতর থেকে যারা পরিবর্তন নেতৃত্ব দিতে চায়, তারা দলীয় এই সকল সিস্টেম নিয়ে থাকতে চায় না, তারাই স্বতন্ত্র রাজনীতি করে। এটা অবশ্যই রাজনীতি, তবে সে স্বতন্ত্র। আমি যখন এই 2 দফা দাবি নিয়ে আমি এই যাবৎকাল আপনাদেরকে স্বতন্ত্র রাজনীতির ব্যাপারে বলতে আসি নাই, আজকে বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে সেটারও একটা প্রয়োজন দেখা দিয়েছে। আজকের দিন পর্যন্ত, আজকের তারিখটা 23/10 বুধবার, কিন্তু আমাদের এখানে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ যেমন এনসিপি, গণ অধিকার পরিষদ এবং আরও কয়েকটা দল, তারা আমাদের এই আন্দোলনকে সমর্থন করেছেন। তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের দলীয়ভাবে তাদের কাজকর্মের সাথে আমার স্বতন্ত্রের কাজকর্মের পার্থক্য আছে। তারা এখনও আমাদের মাপকাঠিতে তারা ওই দলের যে কিছু বিষয় আছে সেগুলোর সাথে আমাদের যায় না। তো সেটা আমাদের যাবে না, একজন একটা দলের সাথে একটা যাবে না, একজন আরেকজনের পছন্দ অপছন্দের ব্যাপার ছিল। কিন্তু তারা আমাদের 2 দফার সাথে, কিন্তু 2 দফার সাথে তাদের সাথে আমাদের কোনো সমস্যা নাই, তারা আমাদের সমর্থন করে। সো আমরা বলতে চাই, আমাদের এখানে যখন এই 2 দফা নিয়ে আমরা যখন কাজ করতে শুরু করলাম, 2 দফা নিয়ে যখন কাজ শুরু করলাম, তখন আমাদের ভিতর থেকে অনেকেই আমাদেরকে কাজ করা শুরু করলেন আমাদের সাথে। তাদের উদ্দেশ্য কারো ভালো কারো খারাপ। আমি আগেই বলছি, কিছু নাম আমি আপনাদেরকে বললাম, তারা একটা খারাপ উদ্দেশ্য নিয়ে লুটপাট করার জন্য তারা আমাদেরকে সময় দিয়েছে। কিন্তু সময় দিয়ে সবসময় তারা চেষ্টা করেছে, আমাদের এই আন্দোলনে সারা দেশের মানুষ আসছে, রাজনৈতিক দলগুলো পর্যন্ত কিছু কিছু রাজনীতি আসতেছে, তাহলে এরা কি সবাই আপনার অহিংসের লোক হয়ে গেল? জিয়া ভাই এবং ফরহাদ হেলালরা বলে যে এখানে অহিংসের সব লোক, আমরা অহিংসের মানুষরাই এই কাজ করতেছি। অর্থাৎ কথাবার্তায় দেখবেন বিভিন্ন সময় বিভিন্নভাবে এমনভাবে কথা বলে আমাকে নিয়ে যে তারা অহিংসের সবাই এখানে আমার এখানে আইসা গেছে। তাহলে কি আমরা অহিংসের দালালি করতে এখানে বসছি অহিংসের নেতাদের? তো তারা তো আমাদেরকে এইভাবেই পরিচয় করে, তার মানে যত লোক আসবে তারা অহিংসের লোক। তাহলে কি আমাদের অন্য লোকরা আসবে? তারা সব দরজা বন্ধ করে দিতেছে। আমাদের সাথে মিটিংয়ে বসা সাংবাদিকদের সামনে তারা বলে যে আমরা অহিংসের লোকজন।
তারা প্রকাশ্যে বলে ভাই অনুষ্ঠান হলো আমাদের, টাকা খরচ করি আমরা, পয়সা খরচ করি আমরা, ঘাম ধরাই আমরা, মানুষজন আসে বিভিন্ন দল থেকে, বিভিন্ন জায়গা থেকে, তারা তো ভাই অহিংস করে না। এই 2 দফা আন্দোলন আওয়ামী লীগও বুঝি না, বিএনপি বুঝি না, কে কোন দল করেন কিচ্ছু বুঝি না। আমরা এই 2 দফা দাবি সবার জন্য, সবাই আমরা এই 2 দফা দাবি নিয়ে দেশের জন্য কাজ করতেছি। এখানে দলমত সবার ঊর্ধ্বে, কিন্তু আমরা সব সময় দেখি, প্রতিদিন দেখি, যখনই সুযোগ পায়, যখনই আমরা কোনো কর্মসূচি দিতে যাই, তখনই তারা আমরা অহিংস। ভাই আমি তো অহিংসের কাজ করতে এখানে বসি নাই। এই জায়গাটা আপনারা দয়া করে ভালো করে বোঝার চেষ্টা করেন, তারা কেন আমাদেরকে অহিংস বানাইতে চায়। আচ্ছা, অহিংসের কোনো, এই মুহূর্তে অহিংসের কোনো কর্মকাণ্ড প্রকাশ্যে, বিশেষ করে দৃশ্যমান তাদের দাবি দেওয়া নিয়ে কোনো ব্যাপক কোনো আন্দোলন সংগ্রাম বা কথাবার্তা আছে বাজারে? তারা তাদের টাকা পয়সা খরচ করে মিটিং মিছিল অহিংস নিয়ে করুক। আমাদের মধ্যে অনেক অহিংসের ভাই নাই যে তা বলবো না, তারা অহিংসকে পছন্দ করেন, আপনারা সেটা করেন। আমি কি আপনাদের না করছি ওখানে গিয়ে করতে? কিন্তু যে ভাইটা অন্য দল করে কিংবা দল করে না, সেই লোকটাকে আপনি তার কাজটা করতে দেন। আপনি তারে জোর করে অহিংস গ্রুপের মধ্যে নিতে চান কেন? আর নিজেকে এইভাবে প্রকাশ্য যে আপনারা বলেন যে আমরা অহিংসের লোক, অহিংসের 1,80,00,000 লোক, আপনি এটাতে কি বুঝাতে চান? আচ্ছা, এখন এই ধরনের ঘটনা তারা ডে 1 থেকে, আমাদের কাজ শুরু করার পরের দিন থেকে এইগুলো শুরু করছে। আমরা যেদিন একটা কর্মসূচি ঘোষণা করতে যাই, তার আগের দিন তারা একটা নাটক সৃষ্টি করে। এই অহিংস বইলা কয়েকটা লোক আছে না পরিচিত, যাদেরকে চেনা যায়, যারা অহিংস নেতৃত্ব দিচ্ছে, এরা করে কি আমাদের মূল কর্মসূচিতে কাজ করতে বাধাগ্রস্ত করতেছে। কখন কি বাধা দেয় এগুলো আপনারা সবাই সাক্ষী আছেন, দেখেছেন। এরপরে আবার কি করেছেন? হ্যাঁ, আপনার বহু ভিডিও আছে আমাদের কাছে, আওগাতে দিচ্ছে না। পরের দিন কি করেন? অনুষ্ঠান শেষ করে কোন রকম আইলাম আপনাকে গোতাগুতি করে, আপনারা মাইক কেড়ে লয়ে যান গা। আমি আহ্বায়ক, আমি এই 2 দফা এক কথায় বলতে গেলে বস্তিবাসীদের আমি হচ্ছি রূপকার। আমি 1997 সাল থেকে বস্তিবাসীদের পুনর্বাসন নিয়ে আন্দোলন সংগ্রাম বাংলাদেশে করতেছি, এবং আমি বিনিয়োগ করতেছি, আমি প্রকাশ্যে প্রজেক্ট বানাচ্ছি। আমি যা করেছি আমার কর্ম কথা বলবে। আপনি আমার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে যান না, আপনি আমার কাছ থেকে কাগজ নিয়ে আপনার নাম লেখা ফেলান, সই করে ফেলান। আপনারা লোক সংখ্যায় বেশি, আমি তো ভাই একা গেছি, আপনারা তো গেছেন লোক সংখ্যায় বেশি। আপনারা কথায় কথায় আমার মার দিতে আসেন, মানুষ দেখছে, সবাই দেখছে। তা আপনি একটা ছোট্ট ঘটনা বলি, আপনারা বুঝে নেবেন। সর্বশেষ আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে যেদিন আমরা স্মারকলিপি দিতে যাব, সেটা কয় তারিখ ছিল? 20 তারিখ ছিল, এই মাসের 20 তারিখে। আপনি কি জানেন সেদিন আমাদের কয়টা প্রোগ্রাম ছিল? কোথায় ছিল কি বলেন তো? আর তারপরে 3 নাম্বারটা ছিল বাসভবন যাওয়া। তাহলে কি দাঁড়ালো? 3টা। এই যে 3টা প্রোগ্রাম, তার আগের দিন এটা 20 তারিখের প্রোগ্রাম। আচ্ছা, 19 তারিখের রাত্রে কি ঘটলো? রাত্রে যখন আমি ঘুমাতে গেলাম, স্বাভাবিকভাবে আমার বয়স হয়েছে, আমি মেডিসিনের উপর নির্ভরশীল, আমার ইনসুলিন নিতে হয়, জাতির যারা শুনছেন জানেন। তো তাকে ঘুমন্ত অবস্থায় সারাদিন, আগামীকাল মানে 20 তারিখ 3টা অনুষ্ঠানটা আয়োজনটা কে করছে? আব্দুর রহিম করতেছে। ওখানে কি কি আয়োজন আপনারা জানেন যে এই ধরনের অনুষ্ঠান করতে গেলে কি কি করতে হয়, এটা বিশেষ করে তো সব নেতারা ভালো করে জানেন। পুলিশের সাথে যোগাযোগ করা, সাংবাদিকদের সাথে যোগাযোগ করা, কর্মীদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া, তাই না? তারপরে আরও অনেক ছোট বড় কাজ থাকে, যেগুলা লেখালেখি করা, আপনার এই যে লিখবেন, যে বক্তব্য রাখবেন, কারে কি দায়িত্ব, অনেক লম্বা কাজ। এই কাজগুলো করতে করতে এমনিতে রাত হয়ে গেল, আমি ঘুমালাম। রাত্রের সম্ভবত 1:30 কি 2টার দিকে আমাকে ঘুম থেকে জাগ্রত করা হলো, ফোনের পর ফোন। অবস্থা এরকম। কী হয়েছে ঘটনা? কিছু কর্মী আমাদের আসছিল, তেজকুনি পাড়াতে আসতেছিল, খেলাঘর মাঠের এখানে। কতজন যেন? 21 জন না কয়জন? হ্যাঁ,
আচ্ছা, 20 থেকে 25 জন তারা আসতেছে, তাদেরকে মানুষ সন্দেহ করে, কোনো অভিভাবক পায় নাই, সন্দেহ করে ধরছে, ধরে পুলিশের কাছে দিয়ে দিচ্ছে তেজগাঁ থানায়। ভাই, আপনারা যারা কমিটি করতে চাইতেছিলেন, যারা এই যে আমাদের জিয়া ভাই, ফরহাদ, তারপরে কে, হেলাল, গংরা, যারা আছেন 8-10 জন আরো ভালো, ওরা তো নাকি কত 1500 নেতা আছে ওদের, কিন্তু আমরা যদি দেখি এই এই 8-10 জন ওরা স্টার মধ্যে থাকে। ভাই, আপনাকে একটা নেতারে রাখতে পারলেন না, যে এই মানুষগুলো যে আইতেছে বিভিন্ন জায়গা থেকে আমাদের কর্মীরা, তাও তো আপনারাই তো আনতেছেন ভাই, ওটা তো আপনাদের কথাই আসে, আপনি নেতা, আপনার কথায় আসে, আপনি দাবিদার, আপনি তো দাবি করেন যে সব লোক আপনার, তা আপনার লোকটা যে এতিমের মতো আইলো, কোথায় যাইব, কে তারে নিব, কে তারে ছুটাইব, কে তারে খাওয়াইব, কে কি করবে? ভাই, আপনারা কোথায় ছিলেন সেদিনকে? এই বুড়া মানুষটারে আপনারা ঘুম থেকে জনতার দাবিতে জনতা ঠেল্লা উঠাইছে, পুরা রাতটা আমার কাম করাইলেন, কি করাইলেন, পুলিশের কাছ থেকে এই 21 জন লোক ছুটে এলেন। আপনি তো থানায় আইতে পারতেন ভাই, আপনি তো থানায় কথা কইয়া জিনিসটা আপনি একটা কাম করতেন, যে আমি গিয়ে থানার থেকে ছুটে আসছে, এটা আইনা করে নিয়ে সাইজ টাইজ করে রাখছি, এই রহিমবারে ডিস্টার্ব করো না। এটা কি আপনাকে দায়িত্ব ছিল না নেতা হইলে? তো করছেন এইরকম কোন কামটা করছেন, কোন কাজটা করছেন আপনারা বলেন তো? কি করলেন? 19 তারিখ রাত আমাকে ঘুমাইতে দিলেন না। 20 তারিখে আমাদের 3টা প্রোগ্রাম, একদিনে 3টা প্রোগ্রাম। তো প্রধান উপদেষ্টার কাছে যাবেন, স্মারকলিপি লেখা লাগবে না? তো লেখছেন আপনারা, স্মারকলিপি লেখছেন আপনারা, নেতারা লেখছেন স্মারকলিপি? লেখকে বলছেন যে রহিম সাহেব দেখে দেন একটুখানি, লেখছেন স্মারকলিপি আপনারা? লেখেন নাই, কে লিখবে? রাইতে কি করলেন রহিম সাহেবরে? হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছিলেন, একটু বেকায় দিলে তো কবরে যাবে। আপনারা কে না জানেন, যারা আমার সাথে কাজ করেন, যে আমি রাত্রে কিন্তু কোনো অবস্থাতেই 10টার পরে, 10টার সঙ্গে সঙ্গে আমার বিছনায় যেতে হবে। আমার যে বাসায় যে বিড়াল থাকে বুঝে না, ও কিন্তু আপনারা লক্ষ্য করছেন, আমারে কিন্তু দুপুরবেলা এখান থেকে নিয়ে যায় বিড়াল কিন্তু দেখবেন যে যখন একটা আমার সময় ওখান থেকে ম্যাম ওকে ডাকা শুরু করে, কিন্তু এখানে শুনেন নাই আপনারা এগুলো? হ্যাঁ, শুনেন নাই? আর এরা নাকি মানুষ, এরা প্রকাশ্যে জানে। আমি বলছি, দেখেন, আমি 11টার আগে প্রেস ক্লাবে যেতে পারি না, কারণ রাত্রে এই কাজ নেওয়ার পরে আপনারা রাত্রে আমি মোবাইলে আমার 10টার সময় বিছনা যাওয়ার কথা, আমি যাওয়ার চেষ্টা করতেছি, আমার যাইতে হবে, নাহলে আমি কথা কইতে পারবো না, কাজ করতে পারবো না। সেখান থেকে আমাকে কি করতে হবে, এই 10টার পরে আপনাদের যত রকম তথ্য এই মোবাইলে জমা হয়, বিশাল কার্যক্রমের সব তথ্যের পরিপ্রেক্ষিতে আমাকে জবাব দিতে হয়। একটু একটু করতে 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 আমি রাত্রে 1টার আগে ঘুমাইতে পারি না। এখন কোনো সময় দেখা যায় এইগুলো করতে গিয়ে ঘুমটাই ছুটে গেছে, রাতে 3টাও ঘুমাইতে পারি না, ঘুম আসে না। আচ্ছা যাক, আসে না, আলহামদুলিল্লাহ। আমি কি করি, আমি কিন্তু এগুলার আপনাদের সবার সাথে কমিউনিকেশন করি, চলতেছে এখন পর্যন্ত। তা এখন কি হলো, সকালে যার কারণে ফজরের নামাজটা অনেক সময় পড়তে পারি না, এই কারণে যে যখন পড়তে পারলাম নামাজ পড়ে, তো স্বাভাবিকভাবে কি করি, তারপরও চেষ্টা করি যে আপনাকে কিছু জমা থাকলে তথ্য, ওটা একটু আদান প্রদান করে ঘুমায় পড়ি। এই যে ঘুমটা দিলাম না, আমার কোনো দিন 10টা বাজে উঠতে, কোনো দিন 9টা বাজে, 1-2 ঘন্টা ঘুমাইছি। আচ্ছা ভাই, তা আপনারা রাত ভর আমার উপরে জুলুম করলেন, অত্যাচার করলেন, প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে করলেন, কিন্তু সকালবেলা আমাকে তো এই কম্পিউটারের দোকান খুলতেছে না, আমার তো বাবু তো এখানে নাই, এখন এটা টাইপ করতে হইতেছে। এখানটা প্রোগ্রাম তো আপনারা করবেন, ওখানে সবাই যার যার প্রোগ্রাম ডেট দেওয়া আছে, তারিখ দেওয়া আছে। স্মারকলিপি ছাড়া আমি ওখানে যাই কেমনে বলেন? ওখানে গেলে আমি কেমনে কি নিয়ে যাবো? তাহলে মিছিল তো করার অনুমোদন দিয়ে দিছি, আপনারা করেন। আপনারা করতে পারেন না, ম্যানেজ করতে পারেন না, এটা কি আমার দোষ? আমারে ফোন 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 ফোন, আরে ভাই আমি কেটা আপনাকে ভাষা, আমি তো কেউ না, আমার ফোন দিয়ে ভেজাল করেন। আপনাকে মিটিং মিছিল করে 1 নাম্বার থেকে 2 নাম্বারে যাবেন, 2 নাম্বার থেকে 3 নাম্বারে যাবেন, যেতে থাকেন না। আমি কোনো এক জায়গায় গিয়ে সরি গমনি আপনাকে লাগে, স্মারকলিপিটা তো নিয়ে যেতে আমার নাকি?
ওটা তো আপনারা বানাই নিতে পারছেন, কইতে পারেন স্মারক লিপি রেডি আছে, সারায় পড়েন, সেটা তো কর না। কম্পিউটার দোকান তো ওহানো আসিল, দরজা খুলে বানাই লইতেন আপনারা, আপনার নেতারা। আপনাকে মাথায় নাকি এটা আসে না? তা আপনারা জনগণকে উস্কাইতে পারেন, জনগণের মধ্যে এই যে আমাদের সময় নষ্ট করতেছেন। আমরা কারা? আমরা সারা বাংলাদেশের গরিব দুঃখী মানুষকে আমরা তাদেরকে পুনর্বাসন চাই, তাদের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা প্রয়োজন হলে সরকার গঠন করতে চাই। সেই জন্যই বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের কথা বলছি। আপনাদের শেষ ভরসার জায়গা বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। এটা আপনাদের পরিষদ, আপনাদের সরকার, আপনারা বানাবেন। আমি সরকারকে বলছি, আমি বিভিন্ন রাজনৈতিক দলকে বলছি, হয় আপনারা ঠিক হন, দেশবাসীর পক্ষে থাকেন, জনগণের আকাঙ্ক্ষার সাথে থাকেন। আমাদের দরকার নেই তো আর আন্দোলন করা, রাজনীতি করা। আপনারা এতগুলো দল আছেন, আপনারা ভালো হয়ে যান, আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমাদের তো দরকার নেই এটা করা। আমরা তো কোনো দল বানাইনি, স্বতন্ত্র বানাইছি। এই স্বতন্ত্রের মধ্যে যদি আমার এই বোনেরা, এই ভাইয়েরা যদি আন্দোলন সংগ্রাম করে আহত হয়, এই যে মশার কামড় খাচ্ছে, এরাই তো নেতারে ভাই। আপনি কেডা? আপনি কেডা? আপনি আমার কাছে, এই শহীদ পরিবারের কাছে 2 টাকার দাম নাই। আপনি মির্জা ফখরুল 1 টাকা দাম নাই। আমার কাছে যেই দাম আছে আপনার, আমার এক কর্মী নেতা যারা এনতে আওয়াজ তুলে, যারা মশার কামড় খায়, এদের সমান কি আপনার যোগ্যতা আছে? নাই। এই কথাটা আমি ওপেন বলতেছি। আর আমি যদি স্বার্থবাদ হইতাম, আমি আপনার তেল মারতাম। আপনাদের কোনো রাজনৈতিক দলকে আমি তেল দেওয়ার লোক না। সবচেয়ে খারাপ কি হবে? হাসিনার মতোই তো করবেন, এর চেয়ে বেশি কিছু না। আরে হাসিনা তো মনে হয় একটু দয়া করছে আমার কাছে, মনে যেই গালমন্দ হাসিনাতে করছি, হাসিনা ক্ষমতায় থাকতে একটু দেখে নিয়েন তো আপনারা করতে পারছিলেন কিনা। হ্যাঁ, তো কাজেই আপনাদেরকে পরিষ্কার বলি, আমরা পরিপূর্ণভাবে মুক্তিযোদ্ধা সন্তান, আমরা সে আসল মানুষ। আপনারা হয় ঠিকমতো কাজ করেন, আর যদি ঠিকমতো না করেন, আগামীতে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ সরকার গঠন করবে জনগণের ভোটে। আপনারা কি চান না? না চান? আপনারা কি জানেন আমি যে ঢাকা 17 আসন থেকে 18 সালে নির্বাচন করছিলাম, এমপি ইলেকশন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছিলাম। আপনারা কি জানেন 17 আসনে উপনির্বাচন যখন হলো, তখন আমি দাঁড়াই নাই, কিন্তু আমি কারে দাঁড় করেছি জানেন? হিরো আলমকে। হিরো আলম কি আমার আদর্শের লোক? না। ওই সময় আমি জানি আওয়ামী লীগ এই সিটটা জোর করে লয়ে যাব, এরা কুকুর, এরা কামড়া কামড়ি করে লয়ে যাব। তো ওদের জন্য একটা মুগুর দেওয়া দরকার না? না, কুকুরের মুগুর না দিলে হবে? ভাই আমি তো ওই মুগুর দেওয়ার মতো যোগ্যতা রাখি না। আমার কথায় ডাকে তো ভাই মিডিয়া আসবে না, আমার কথায় ডাকে তো ভাই ওই যে কি বলে, এই দেশের অনেক জনগণ আসবে না। কারণ ভদ্রলোক মানুষ, সামাজিক মানুষ, তারা তো রহিম সাহেব এইসব কথাবার্তা আমাকে পছন্দ হয় না, তাই না? তো আইবো কাটা কার কথায়? ভাই আইবো তো হিরো আলমের কথায়। হিরো আলম তো মার খাইতে পারে, হিরো আলম তো 2টা কথা কইতে পারে। ওরে দেখলে তো বিনা পয়সায় মিডিয়া আয়া পড়ে। তাহলে কুকুরের লগে লড়াই করতে গেলে মুগুর দরকার। হিরো আলম শর্ত দিল, ভাই আমি 17 আসনে যাবো, আপনি আমার লগে থাকতেই হো। আপনি আমার কইতেছেন ওখানে ইলেকশন করার জন্য, ও জবাব দেওয়ার লেগা আপনি গোপনে কইলে না, প্রকাশ চাইতে হইব। আমি প্রকাশ মানি, তোরে আমার সব ভোট তোরে দিয়ে দিলাম, আমি নিজে তোর ভোট দেবো, আমি তোর লগে থাকবো। আপনারা যারা দেশবাসী, তারা সেদিন দেখেছেন আমি হিরো আলমের পাশে দাঁড়ায় জাতির সামনে পরিষ্কার বলে দিয়েছিলাম, শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে বললাম যে 1 কোটি টাকা দেবো আমার হিরো আলমের সাথে আপনি লাইভ টকে টেলিভিশনে আসবেন। 1 কোটি টাকা দেবো যদি জনগণ আপনাকে ভোট দেয়, আপনি হিরো আলমকে ভোট দেবে, আপনার দুজনে বিতর্কে আসেন। শেখ হাসিনা সেই চ্যালেঞ্জ নেয় নাই। 1 কোটির উপরে ভিউ হয়েছে, সেটা আমার এই বক্তব্য, 1 কোটির উপরে ভিউ হয়েছে। ভাই চ্যালেঞ্জ তো নেয় নাই শেখ হাসিনা। তাই বলে কি হিরো আলম কি খুব আমাদের পছন্দের লোক? না রে ভাই, কিন্তু ওই সময়ের জন্য ওই কাজটা করছে। আমি যদি ওই কাজটা করতে পারি, তাহলে আমি আপনাকে এমপি, যদি আপনি যোগ্য হন, এই যে কদিন আগে এই বোনটা বোকা ছিল, আমি বলতাম সবাই বোকা ভাই, আজকে কি বলছি সকালে এসে এত চালাক হলো কেমন বলছি না? এই বোকা বোনটা আপনি তো বলছেন, শুনছেন না নাকি? না বলি নাই? হ্যাঁ, আমি তো ভাই হৃদয় থেকে যা আসে বলে দিই, আমি কোনো প্যাচগুজ থেকে কথা বলি না। এখন কথাটা হচ্ছে, তাহলে আমাদের সর্বশেষ, আপনারা যখন যারা আমার ভিডিওটি দেখতেছেন, শুনতেছেন, আপনারা একটা জিনিস ক্লিয়ার বুঝে যান, যার যার ঘর, যার যার সংসার, যার যার এলাকা,
আপনারা সুরক্ষিত করুন। কিভাবে করবেন আমি প্রথমে বলতে চাই, আপনাদের প্রত্যেকটা বস্তিগুলোর জন্য বলি, আপনারা নিজের প্রত্যেকটা বস্তি, আবুলের বস্তি, জামেলের বস্তি, আমতলা বস্তি এরকম বলে না, হ্যাঁ, বাগানবাড়ি বস্তি, যেগুলো একটু বড় বস্তি, এগুলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বেয়ে ভাগ করে নেবেন। বড় বস্তিগুলা উত্তর পূর্ব পশ্চিম ভাগ করে প্রত্যেকটা বস্তিতে কমপক্ষে 21 জনের ভালো ভালো মানুষ, যারা আপনাদের বিবেচনা এই লোকটা ভালো, অন্যায় করে না, মানুষের জুলুম করে না, লেখাপড়া থাকুক বা না থাক কিচ্ছু আসে যায় না, কারণ এই দেশে শিক্ষিত মানুষের দেশটার 12টা বাজাইছে। তা আমাদের যদি অশিক্ষিত লোক হয় তাদেরকে আরও সম্মান বেশি দেবো, তাদেরকে বড় চেয়ার দেব, বুঝতে পারছেন? আর যারা লেখাপড়া মুখস্থ বিদ্যা শিখছে, ওই আমার মতো যারা লেখাপড়া জানি না, আমরা হুকুম দিব। আর আজকাল তো সিস্টেম বাইরেছে, আপনি কইলে সব লেখা হয়ে যায়, যন্ত্রপাতি হয়েছে না, তা আমার এত লেখাপড়া লোক দরকার নেই, তো এত দরকার নেই, বহুত আছে। ওরা ঘরটর ঝাড়ু দিব, লেখাপড়া যারা শিখছে সুন্দর করে ঘর ঝাড়ু যারা শিখ, আমি কাম একথা। আমরা যখন সরকারে আসবো আমরা হব কি জানেন, সংগ্রামী, আমরা হব বিপ্লবী সরকার। আমরা বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ এই ব্যানারে কাজ করব। সরকারের স্টাইল কি, ধরন কি, বিপ্লবী সরকার নামই থাকবে, এটা একটি বিপ্লবী সরকার। এই বিপ্লবী সরকার কাজ করবে কিভাবে, জন আকাঙ্ক্ষার যত মানুষের, যত দলের যত ভালো ভালো স্বপ্ন ছিল, সবগুলো স্বপ্নকে নিয়ে ওদিকে তাকান। দেখেন, জাতীয় সংস্কার জোট, আমরা কিন্তু জাতীয় সংস্কার জোটে আমরা অনেক কাজ করে রেখেছি। কারণ বাংলাদেশের যা সংস্কার করা দরকার, বিভিন্ন সময় বিভিন্ন নেতারা আওয়াজ তুলেছেন, কিন্তু সংস্কার পরিপূর্ণভাবে দাবিগুলো আসে নাই। ওই দাবিগুলোও এর সাথে সংযুক্ত হবে, এইগুলো গ্রহণ করা হবে, এটাই হবে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো। আমরা মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য বিপ্লবী সরকার গঠন করব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে স্বতন্ত্র ব্যানারে। এখন ধরেন, এটার প্রথম ধাপ হলো আপনাদের নিজেদেরকে নিরাপত্তা রাখা। নিরাপত্তা প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা বস্তি কিংবা প্রত্যেকটি পাড়া বা মহল্লা, বড় হলে এরিয়া উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলে ভাগ করে নেবেন। আমি চাই যে প্রত্যেকটা যার যার এলাকা থেকে কমপক্ষে 21 সদস্যের এমন লোকদেরকে নিয়ে আপনারা একটা কমিটি গঠন করে ফেলবেন। এটার জন্য পারমিশন লাগবে না, কমিটি গঠন করে ফেলবেন। আপনারা যে কমিটিটা গঠন করেছেন, ভালো লোকরে নিয়ে, ওই এলাকার মানুষ আপনাদেরকে সমর্থন করে, এরকম কমপক্ষে একটা মিটিংয়ের মাধ্যমে ভিডিও করে কমপক্ষে যাতে 100 লোক ওই বস্তিতে ওই এলাকা থেকে মিটিংয়ে ছিল, তারা বলছে না এই কমিটিটা ঠিক আছে, এই কমিটিটাকে আমরা সমর্থন করি। এই জিনিসটা থাকতে হবে আপনাদের এই কমিটি গঠনের পদ্ধতির মধ্যে। এই ভিডিওটা আমাদেরকে পাঠাবেন, আমরা দেখব, আমরা প্রকাশ্যে এবং গোপনে আপনাদের এই নেতাদের চরিত্র আমরা খুঁজব। ফুলের মতো পবিত্র হইলে তাদেরকে স্যালুট দেব, তাদেরকে আমাদের জীবন বাজি রেখা ওই বস্তি, ওই এলাকার নিরাপত্তার জন্য, ওই এলাকার আত্মরক্ষার জন্য যা করা দরকার সব করব। আমরা পরিষ্কার বলতেছি, আপনাদের উপরের পুলিশি নির্যাতন হইতে দেব না, আপনাদের বিরুদ্ধে চাঁদাবাজদের চাঁদাবাজি দৌরাত্ম্য করতে দেব না, আপনাদেরকে যেভাবে আপনাদের অধিকার আদায় করা সম্ভব, আদায় করা যায়, সেই অধিকারগুলো আমরা রক্ষা করব আপনাদের সাথে থেকে। সেই সঙ্গে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আপনারা যারা আমাদের 2 দফা দাবির সাথে আপনারা যারা সমর্থন করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে লড়াই সংগ্রাম করবেন, তারা প্রত্যেকেই আমরা বিজয়ের পরে তাদের কর্মের অবস্থা বিবেচনা করে, তাদের কর্মকে বিশ্লেষণ করে, ওই প্রমাণাদি সহ বিশ্লেষণ করে প্রত্যেককে আত্মকর্মসংস্থানের জন্য আমরা বিনা সুদে লোন দেব। তাহলে কি দাঁড়াইলো, আপনারা সাবধান থাকবেন একটা জায়গায়। আমাদের এই কর্মকাণ্ডকে নিয়ে অনেকে আপনাদের মধ্যে বিরোধ এবং বিভিন্ন রকম আপনার আমাদেরকে আন্দোলন বিরোধী অনেক কথাবার্তা বলার চেষ্টা করবে। কারণ আমরা কার সাথে লড়ছি? আমরা লড়ছি প্রকাশ্যে যারা অপরাজনীতি করছে তাদের বিরুদ্ধে। আমরা লড়ছি কার সাথে? দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আমরা লড়ছি কার সাথে? সরকারের ভিতরে যারা
আওয়ামী লীগ ফ্যাসিস্টরা লুকায় আছে তাদের বিরুদ্ধে। কাজে আমাদের শত্রু আমরা, কিন্তু কিছুটা আমাদের সন্তান, মানে আমাদের এই সরকারটা আমাদের সন্তান। আমি আর এই সরকারকে আমার অভিভাবক মনে করি না, আমি এদের অভিভাবক, এরা আমার সন্তান। এদেরকে পিটায় পাটায় ঠিক করব। এরা যদি পারে, অবাধ্য হয়, তাহলে এদেরকে পিটায় পাটায় ঠিক করব। এটা এদেরকে ঠিক করতে হবে। এখন আসেন, কারো প্ররোচনায় কান দিবেন না। আমি সকল শক্তি যারা এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করছেন, যে যেখান থেকে, আমি মাহমুদুর রহমান সাহেবকেও বলছি, আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি পরিষ্কার বলছি, দেশের ভিতরে দেশের বাইরে পিনাকি সহ যারা আরও যারা আছেন সংগ্রামী মনোভাব নিয়ে, সবাই ঐক্যবদ্ধ হন। একজন আরেকজনকে চিনুন, জানুন, তাদের সম্পর্কে বুঝুন এবং আওয়াজ তুলুন। এক একটা দুর্গ আমাদের তারা ভেঙে দেওয়ার জন্য আমাদের কাজ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতেছে। যেমন প্রথম আলো পত্রিকার কথা বলেন, আমাদের এতদিনের আন্দোলনে আমরা শুধু শুনে আসছিলাম পিনাকি এবং অন্যরা বলে প্রথম আলো আমাদের দেশের বিরুদ্ধে, প্রথম আলো আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে। এটা শতভাগ সত্য। আমি আপনাদেরকে বলছি, প্রথম আলো আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে, এবং আমাদের সম্পর্কে প্রথম আলো কোনো নিউজ ছাপায়নি। কার জন্য প্রথম আলো? প্রথম আলোটা কার জন্য? আমি প্রথম আলো রাখতাম আগে নিয়মিত, এই কথা পরিষ্কার হওয়ার পর আমার অফিস থেকে প্রথম আলো ফেলে দিছি। আপনি কি দেখেন আমার এখানে প্রথম আলো আসে এখন? না। বাংলাদেশের সকল জনগণকে বলছি, সকল নেতানেত্রীকে বলছি, যারা দেশকে ভালোবাসেন, প্রথম আলোকে বয়কট করুন, ডেইলি স্টারকে বয়কট করুন। এরা বস্তিবাসীদের এই আন্দোলনে 3 মাসে কি ভূমিকা রেখেছে আপনারা খোঁজ নেন। আমরা কেন তাদেরকে বয়কট করতে বলছি আপনারা খোঁজ নেন। এই 2টা পত্রিকা এবং আরও কিছু পত্রিকার আছে, তারা আমাদের এই বস্তিবাসীদের 2 দফা দাবি নিয়ে তাদের ভূমিকা কি ছিল। কাজেই তাদেরকে বয়কট করার জন্য আমরা আপনাকে পরিষ্কার দেশবাসীকে আমরা অনুরোধ জানাচ্ছি। এই আন্দোলনের মাধ্যমে জিয়া ভাই, ফরহাদ, হেলাল, নারায়ণগঞ্জের আমির হোসেন, আরও কিছু নাম যদি আপনাদের জানা থাকে একটু বলতে পারেন আপনারা, এদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি। এরা আমাদের এই সংগঠনের কেউ না। আজকে থেকে এরা আমাদের সংগঠনের কেউ না, একটা সাধারণ সদস্যও না। এদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা তো নিজেরা, আমি এদেরকে বলবো